মাদারীপুরে দখল বাণিজ্য আর আধিপত্যের লড়াইয়ে দুই ভাই সহ 3 জনকে হত্যা, ঘরবাড়িও জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষরা, আটক 2 জন। মাগুরায় শিশু নিপীড়নের ঘটনায় মামলা, পরিবারের খোঁজ খবর নিলেন তারেক রহমান, নারী নির্যাতনে জড়িত কেউ ছাড় পাবে না বললেন উপদেষ্টা আসিফ। টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের বাড়ি এখন মানসিক ভারসাম্যহীনদের আশ্রম, ছাত্র প্রতিনিধি পরিচয়ে মারিয়ামের নেতৃত্বে প্রবেশ করে একদল যুবক। যতদিন না পর্যন্ত বিচারের মাধ্যমে ওরা আইনের আওতায় না আসে, এখন তো পরিত্যক্ত, তারা পলাতক, যতদিন এদের বাসাগুলো ওই আশ্রমের মতো করে ব্যবহার করা যায়। বিরতিহীন সংবাদ সারাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আছি, সাথে শিরোনাম দেখছিলেন। মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার দখল আর আধিপত্য বিস্তারের জেরে আপন 2 ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাসপাতালে নিলে মারা যান আরও একজন, আহত হয়েছেন আরও 5 জন। এমনকি নিহতদের বাড়িঘরও জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। আর এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। 2 ভাইয়ের নিথর দেহ নেওয়া হচ্ছে হাসপাতালের মর্গে। স্বজনদের আহাজারিতে ভারী গোটা পরিবেশ। জানা যায় মাদারীপুরের খোয়াজপুর জামে মসজিদের সামনে কুপিয়ে হত্যা করা হয় আপন 2 ভাইকে। স্থানীয়দের দাবি, হত্যার নেপথ্যে অবৈধ বালু ব্যবসার দখল আর আধিপত্যের লড়াই। কীর্তিনাশা নদী থেকে বালু তোলা নিয়ে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে স্থানীয় প্রভাবশালী শাহজাহান খানের বিরোধ দীর্ঘদিনের। এর জেরে সাইফুলের উপর চড়াও হয় শাহজাহানের সমর্থকরা। উদ্ধারে সাইফুলের ভাই প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলার শিকার হন তারাও। ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল ও তার বড় ভাই আতাউর। হাসপাতালে নিলে মারা যান আরও একজন। পরবর্তী যে বালি বরাবর বলে গন্ডগোল হয়েছে, বাড়ি বলা আমার পুলিশ না হে কলে তোরে আছে 100-200 কম না। হামলা হত্যার পর নিহতদের বাড়িঘরে আগুন দেয় প্রতিপক্ষরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে। আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে যশোরে আলাদা ঘটনায় 2 জনকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে। দুপুরে যুগী মাঠপাড়া এলাকায় শহীদুলকে পিটিয়ে আহত করে চাচাতো ভাই রাসেল। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। ঘাতক রাসেলকে আটক করেছে পুলিশ। এদিকে চৌগাছায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত পিতাকে কুপিয়ে হত্যা করেছে আপন ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সে। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসায় গঠন করা হয়েছে 4 সদস্যের মেডিকেল বোর্ড, এমনটা জানিয়েছে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শিশুটির গলায় আঘাতের পরিমাণ বেশি, আর তাই তার শারীরিক সুস্থতার প্রতি গভীর মনোযোগী কর্তব্যরত চিকিৎসকরা। শুক্রবার লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে। 48 ঘন্টা রাখা হয় পর্যবেক্ষণে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। এদিকে দুপুর 1টার পর শিশুটিকে দেখতে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারী ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা যাতে ছাড় না পায় তার সর্বোচ্চ ব্যবস্থা করা হবে, এমনটা জানিয়েছেন তিনি। নির্যাতনের ঘটনায় বিকেলে মামলা করেছে ভুক্তভোগীর মা। এতে হিটু শেখ সহ তার পরিবারের 4 জনকে আসামি করা হয়েছে। আর অভিযুক্ত হিটু শেখ ও তার ছেলেকে আদালতে তোলা হয়েছে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার হয় শিশুটি। পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল। আমরা 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে
রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব। তবে আসলে সে যে স্টেজে চলে গিয়েছে মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। এজাহারে মোট 4 জন আসামির কথা উল্লেখ আছে। এখানে ভিকটিমের বোনের শ্বশুর মোহাম্মদ হিটু শেখকে ধর্ষণকারী এবং বাকিদেরকে সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে। মাগুরায় শিশু ধর্ষণের শিকার শিশুটির খোঁজ খবর নিতে মায়ের সাথে টেলিফোনে কথা বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় ভুক্তভোগী পরিবারের সহায়তায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। দেশের মানুষ আপনার পাশে আছে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগারগাঁওয়ে নারী দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না। চুয়াডাঙ্গায় টিসিবি এবং ভিজিএফ এর কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। সকালে তিতুদহ ইউনিয়নের পরিষদ চত্বরে এই ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই ইউনিয়নের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে টিসিবি এবং ভিজিএফ এর কার্ড নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপের সাথে সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল গ্রুপের বিরোধ চলছিল। আর এরই জেরে সকালে সংঘর্ষে জড়ালে রফিকুলকে পিটিয়ে আর কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ঘটনাস্থলে প্রাণ হারান রফিকুল, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ। ভোরে সদর উপজেলার ভিতরগড় সীমান্তে গুলি করা হয় তাকে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 56 ব্যাটালিয়ন জানায় আল আমিন সহ কয়েকজন সীমান্তের 144 নম্বর পিলারের এলাকায় যায়। আর এ সময় বিএসএফ এর ভাটপাড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় আলামিন। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ। হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকার বাসিন্দা তিনি। পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। হত্যার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য জোয়াহিরুলের বাড়ি এখন মানসিক ভারসাম্যহীনদের আশ্রম। সকালে ছাত্র প্রতিনিধি পরিচয়ে তালাবদ্ধ বাড়ি ভেঙে ভেতরে প্রবেশ করে একদল মানুষ। নেতৃত্ব দেয় মারিয়াম মুকাদ্দাস মিস্ত্রি নাম দাবি করেন। জনগণের টাকা লুটপাট করে বাড়িটি বানানো হয়েছে, আর তাই সেখানে এখন ঠাঁই হবে সমাজের অবহেলিতদের। বিলাসবহুল এই বাড়িটি টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহিরুল ইসলামের। গণ অভ্যুত্থানের পর এক দফা ভাঙচুর চালানো হয় সেখানে। তারপর থেকেই পলাতক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তালাবদ্ধ ছিল জেলা শহরের কালীবাড়ি এলাকার বাড়িটি। শনিবার সকালে সেখানে একদল মানুষ জড়ো হন। ছাত্র প্রতিনিধি পরিচয়ে নেতৃত্ব দেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। এরপর তালা ভেঙে বাড়িতে প্রবেশ করেন সবাই। বাড়িটি মানসিক ভারসাম্যহীনদের আশ্রম বানানোর ঘোষণা দেন মারিয়াম। ভালো কাজে লাগাইতে চাইছি, এর জন্য আছে তাহলে এদের বাসা এদের সম্পদগুলো যতদিন না পর্যন্ত বিচারের মাধ্যমে ওরা আইনের আওতায় না আসে, এখন তো পরিত্যক্ত, তারা পলাতক, যতদিন এদের বাসাগুলো ওই আশ্রমের মতো করে ব্যবহার করা যায়। মারিয়ামের দাবি, শেখ হাসিনার শাসনামলে জনগণের টাকা লুটপাট করে বাড়িটি বানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য। তাই সেখানে এখন ঠাঁই হবে সমাজের বঞ্চিত অবহেলিতদের। আওয়ামী লীগের সব নেতাদের বাড়ি মানসিক ভারসাম্যহীনদের আশ্রম বানানোর দাবিও জানান তিনি। ইরন মেয়র, ছোট মনির আর জহের এরা তো হচ্ছে 2020 সালে আমার পিছনে উঠে পেরে লাগছিল, যখন আমরা একটা আশ্রম করছিলাম বেড়াবুসনা। আপনারা তখন জানেন যে বেড়াবুসনা আমাদের এরকম একটা পাগলের আশ্রম আমরা করছিলাম, কিন্তু তারা আমাদের একটা প্রজেক্টের টাকা মানে আত্মসাৎ করার জন্য অনেক মামলা দিয়ে অনেক হয়রানি করছিল।
পরে অন্তত 20 জনকে বাড়িতে তুলে দেন মারিয়াম। দাবি করেন তারা সবাই আল মুকাদ্দাস ফাউন্ডেশনের মানসিক ভারসাম্যহীন রোগী। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে জায়গা হয়নি মারিয়ামের। বর্তমানে তিনি নিজেকে ছাত্র প্রতিনিধি হিসেবেই দাবি করছেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সুনামগঞ্জে এবার জলমহাল লুটের চেষ্টা ঠেকিয়ে দিল যৌথ বাহিনী, সাথে ছিল এলাকাবাসীও। ভোরে দিরাই উপজেলার এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছে জলমহালের নাইন্দা বিলের মাছ লুট করতে আসে 6 থেকে 7 হাজার মানুষ। খবর পেয়ে আনোয়ারপুর এবং দত্তগ্রামবাসীর সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে প্রতিহত করে। এ সময় লুটকারীদের পল ভেঙে দেওয়া হয়। আর গত 8 দিন ধরেই সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে জলমহলের মাছ লুটে নিচ্ছিল একদল মানুষ। দর্শকের পর্যায়ে আপনাদেরকে জানাবো ঈদবাজারের খবর। নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ রাফিন। রাফিন, একটু জানাবেন কেমন চলছে সেখানে বেচাকেনা, জমজমাট কেমন অবস্থা দেখছেন, খাবারের মান নিয়ে ক্রেতারা মূলত কি বলছেন সেই তথ্য জানাবেন। কলি ইফতারের প্রথম দিন থেকে কিন্তু নীলফামারীতে ইফতারের যে বাজার এটির জমজমাট, এবং আসরের পর থেকে কিন্তু ইফতারের মাগরিবের আজান পর্যন্ত ইফতারের বাজারে কিন্তু ক্রেতাদের ভিড় জমে। আমরা নীলফামারীর কালীতলা, গাছবাড়ি, পৌর মার্কেট সহ আশেপাশের এলাকাগুলোতে ঘুরে যেটি দেখেছি যে বিক্রেতারা কিন্তু বিভিন্ন ধরনের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে রেখেছেন। বুট, বুন্দিয়া, বিভিন্ন জিলাপির পাশাপাশি কিন্তু এখানে পেঁয়াজু, বিভিন্ন ধরনের কাবাব, নান, রুটি, বিভিন্ন চিকেন এবং খাসির বিভিন্ন যে আইটেম সেগুলো কিন্তু তারা বিক্রি করছেন। তবে বিক্রেতাদের সাথে আমাদের যেটি কথা হচ্ছে, তারা খাদ্যের মান যথেষ্ট বজায় রেখে আসলে ইফতার সরবরাহ করার চেষ্টা করছেন। এর পাশাপাশি কিন্তু জেলার সৈয়দপুর উপজেলা কিন্তু ইফতার বাজার অনেকটা বেশি জমে উঠে। সেখানে কিন্তু ইফতারের নানা ধরনের বিরিয়ানি, ল্যাটা খিচুড়ি সহ নানা ধরনের ইফতার কিন্তু সেখানে পাওয়া যায়। আমরা নীলফামারী বাজার ঘুরে যেটি ক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা মান নিয়ে তেমন কোনো প্রশ্ন না তুললেও দামের বিষয়ে তারা কিন্তু বলছেন যে গত বছর থেকেও কিন্তু এবছর দাম অনেকটা কিন্তু বেড়েছে। তবে এ বিষয়ে বিক্রেতারা কিন্তু জানিয়েছে যে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়া, সয়াবিন তেল, চিনি সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণেই কিন্তু ইফতার বাজারের দাম কিছুটা গত বছর থেকে বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন যে গত বছর থেকে ক্রেতাও কিন্তু অনেকটাই কম। তবে এবার ইফতার বাজারে কিন্তু এই ট্রেডিশনাল ভাবে দোকানে এবং বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রির পাশাপাশিও কিন্তু বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে বিভিন্ন গ্রুপ ভিত্তিক এবং ভাবে ইফতার কিন্তু বিক্রি কার্যক্রম চলছে, এবং ইফতার পার্টিও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন বাজার এবং বিভিন্ন যে অভিজাত রেস্টুরেন্টগুলো সেখানে রয়েছে। এখানে বিক্রেতারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এবছর দাম একটু বাড়লেও সেখানে কিন্তু খাদ্যের মান নিয়ে তারা অনেকটাই নিশ্চিত করেছেন যে মানসম্মত খাবার তারা ক্রেতাদের মধ্যে সরবরাহ করছেন। ইফতার বাজারে আমরা এই বিশেষ করে কিন্তু বুট বুন্দিয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের শিক কাবাব, জালি কাবাব, নান, রুটি, বিভিন্ন পরোটা, এছাড়াও চিকেন ফ্রাই, হালিম এবং বিভিন্ন ফলের যে জুস সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আখের সিজন এখন না থাকলেও কিন্তু আখের জুস বিক্রি হচ্ছে। আমরা বিভিন্ন বাজার ঘুরে যেটি দেখেছি যে এখানে কিন্তু এই পেঁয়াজু, বিভিন্ন ধরনের জিলাপি, শাহী জিলাপি, ছানার পোলাও সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন কিন্তু এই ইফতারের বাজার জুড়ে কিন্তু বিক্রি হচ্ছে। মূলত আসরের নামাজ শেষ হবে কিছুক্ষণের মধ্যে। আসরের নামাজের পর থেকেই মাগরিবের নামাজ পর্যন্ত বিক্রিতে কিন্তু অনেকটা ধুম চলে এই নীলফামারী ইফতার বাজারে। নীলফামারী সহ কিন্তু এখানে ডোমার, ডিমলা, বিভিন্ন উপজেলা রয়েছে, বিশেষ করে সৈয়দপুর, সেখানেও কিন্তু ইফতারের বেচা বিক্রি এবার স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ আপনাকে রাফিন।